নমস্কার, স্টাডি আইকিউ বাংলায় তোমাদের প্রত্যেকে জানাই সাদর অভিনন্দন। আমি পূজা মজুমদার তোমাদের সঙ্গে নিয়েছি এনসিইআরটির ফুল কভারেজ ইন বেঙ্গলি। এবং আমরা জানি অন্য কোনো চ্যানেলে তো এটা প্রোভাইড করাই হয় না, কেবলমাত্র আমাদের চ্যানেলেই হয়। এবং এখানে আমরা কি করি না, তো এনসিইআরটি জিওগ্রাফি নিয়ে আমরা এখন কথা বলছি এবং আমরা কি করছি, এনসিইআরটি জিওগ্রাফি আমরা এখানে কভার করছি। এবং এখানটা আর একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমরা 1 বাই 1 প্রত্যেকটা চ্যাপ্টার বাই চ্যাপ্টার করছি। চ্যাপ্টারগুলো বড় হলে পার্ট বাই পার্ট করি। এবং আজকে আমরা চ্যাপ্টার 10 করব এবং আমরা বেসিক্যালি ক্লাইমেটের যে অংশটা সেই জায়গাটা আমরা এখানটায় ক্লিয়ার করছি। তো ক্লাইমেটের কোন জায়গাটা পড়বো সেইটা বলার আগে অবশ্য করে আমি মনে রাখবো, মানে মনে করিয়ে দেবো যে এই যে বইটা রয়েছে সেই বইটা যদি তোমার কাছে থাকে ভালো কথা, আর যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে তুমি গুগলে গিয়ে ডাইরেক্টলি এনসিইআরটি সাইট থেকে ফ্রি ডাউনলোড করে নিতে পারো, অথবা তুমি অ্যামাজন ফ্লিপকার্টে কিনতেও পারো। এছাড়াও তার সাবসিডি, মানে আমি তাকে বলবো যে তুমি যদি এনসিইআরটি না কিনতে চাও সেই ক্ষেত্রে তুমি ডিরেক্টলি অ্যামাজন বা ফ্লিপকার্টে আমাদের স্টাডি আইকিউ এর যে বইটা রয়েছে সেটাকে তুমি কিনতে পারো। এবং দ্যাট রিয়েলি গোয়িং টু হেল্প ইউ লট, বিকজ 9 থেকে 11, 12, 9, 10, 11, 12 এইভাবে পড়বো না কোনটা পড়বো সেই ধরনের যত প্রশ্নগুলো মানুষের মাথায় রয়েছে যারা অ্যাসপিরেন্ট তাদের, এবং যারা জিওগ্রাফি নিয়ে ইন্টারেস্ট দেখায় প্রত্যেকের জন্য ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ফিজিক্যাল জিওগ্রাফি ক্যান বি কমপ্লিটেড থ্রু দিস বুক which is already been given to the study IQ এর যে আমাদের বই রয়েছে ফান্ডামেন্টাল জিওগ্রাফি সেটা। এছাড়াও ইন্ডিয়ান জিওগ্রাফি আছে, ইউ ক্যান গো ফর দ্যাট বুক অ্যাজ ওয়েল। কিন্তু যেহেতু আমরা ফান্ডামেন্টাল সেকশনটা পড়ছি সেই জন্য আমরা এটা দেখবো। আর এছাড়াও যে কোনো পিডিএফ রিলেটেড জিনিসগুলো দেখার জন্য ইউ ক্যান গো অ্যান্ড চেক ইট আউট, যে আমার যে টেলিগ্রাম সেখানটা তুমি দেখতে পারো। তো উইদাউট ডুইং ফার্দার ডিলে, ওয়ান থিং আই নিড টু টেল ইউ, সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পিসিএস এর কোর্স লঞ্চ হয়ে গেছে স্টাডি আইকিউ এর অ্যাপের ওপর। ইউ ক্যান গো দেয়ার, ইউ ক্যান চেক ইট আউট। এবং এখানটা তুমি কি করতে পারো, তুমি যখন বাই নাও সেকশনে যাবে তুমি এখানে ক্লিক করলে পরে তোমার এখানে এই অপশনটা আসবে। এখানে অ্যাভেলেবেল অফারে যদি ক্লিক করো তাহলে তোমার কাছে এরকম একটা অপশন আসবে। এখানে তুমি PUJA পূজা 33 যদি দাও তাহলে এটা অ্যাপ্লাই করলে কি হবে, এখানটায় তুমি দেখতে পাচ্ছ 6600 রুপিস কম হয়ে যাবে, মানে তুমি 33% ডিসকাউন্ট পাবে। দ্যাট ইজ অ্যাভেলেবল অলওয়েজ ইফ ইউ আর ইউজিং মাই কুপন কোড। ঠিক আছে, তুমি এটা কিনতে পারো। সো একদম এখানে চলে আসবো। আমরা অলরেডি অ্যাটমসফিয়ারের কম্পোজিশন স্ট্রাকচার পড়ে ফেলেছি, ইনসোলেশন পড়েছি, এবং সেখান থেকে হিট বাজেট কাকে বলে, টেম্পারেচার ইনভার্সন কাকে বলে, ইনসোলেশন কাকে বলে, কিভাবে এগুলো ডিসাইড হয়, এই সমস্ত জিনিসগুলো আমরা অলরেডি পড়ে ফেলেছি। আজকে থেকে আমরা যেটা ইম্পর্টেন্টলি বুঝতে চলবো সেটা হচ্ছে কি না, তো প্রেশার অফ হোয়াট। দেখো যখন তাপ বা মানে আবহাওয়া নির্ধারণ হয় তখন প্রেশার বা চাপ এটা খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, কারণ গরম হাওয়া ঠান্ডা হাওয়া এই দুটো বিষয় আলটিমেটলি যেটার উপর ডিপেন্ড করে বসে আছে সেটা হচ্ছে মানে প্রেশার কিভাবে হয়, কিভাবে অ্যাকিউমুলেটেড হয় সেই জিনিসটা জানবো। তবে এনসিইআরটির বেসিস থেকে আমি পড়াবো, বাট যখন তোমাদেরকে আমি বলেছি যে মেন্স বা প্রিলিমসের ওরিয়েন্টেশন প্রোগ্রামের মধ্যে যখন আমরা পুরো প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করব সেখানেও আমি ডেফিনেটলি আপলোড করে দেবো যে কিভাবে মেন টপিকগুলো তোমাদেরকে পড়তে হবে যাতে কিনা তোমার প্রিপারেশন যেন বেটার হয়। ঠিক আছে, আর হ্যাঁ, ক্লাস শুরু করে ফেলেছি এবং এখানটা আমি একটা রিকোয়েস্ট করবো, প্লিজ যদি পসিবল হয় তাহলে পরে জাস্ট লাইক দ্য ভিডিও, শেয়ার দ্য ভিডিও, অ্যান্ড ইফ ইউ আর নিউ, মানে এই ক্লাসে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবে না। সো হোয়াট উই আর গোয়িং টু টক অ্যাবাউট অ্যাটমসফেরিক সার্কুলেশন। মানে কি অ্যাটমসফিয়ার, মানে কি আবহাওয়া, মানে অ্যাটমসফিয়ার মানে আবহাওয়ার যে লেয়ার আমাদের কাছে আছে তার হচ্ছে সার্কুলেশন, মানে সেটা কিভাবে সার্কুলেটেড হয়, আর তার সাথে সাথে ওয়েদার সিস্টেম মানে আমাদের যে আবহাওয়া তার প্যাটার্ন কিভাবে ডিসাইড হয় সেই সিস্টেমটা আমরা দেখব। প্রথমে যদি আমরা চ্যাপ্টার 9 এর কথা বলি, দ্যাট ইজ দ্য ডেসক্রিপশন যে আনইভেন ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার ওভার দ্য সারফেস অফ দ্য আর্থ। এটাকে আমরা কি বলেছি, আমরা সেটাকে যে আনইভেন ডিস্ট্রিবিউশন হওয়া বা জায়গায় জায়গায় কোনো জায়গাটা বেশি গরম হওয়া কোথাও ঠান্ডা হওয়া, তার সাথে কিভাবে ইনসোলেশন জড়িত এবং তার ফলে কিভাবে হিট বাজেট তৈরি হয় সেই সম্পর্কে আমরা পড়েছি। কারেক্ট? এবং যারা ভাবছে যে ম্যাম এগুলো যেটা বলছে সেটা আমরা কোথায় পড়েছি, লাস্ট ভিডিওতে প্লিজ চেক করে নিও। ঠিক আছে, লাস্ট ভিডিওতেই তোমরা পেয়ে যাবে। নেক্সট হচ্ছে এয়ার এক্সপ্যান্ড ওয়েন হিটেড অ্যান্ড গেটস কম্প্রেসড। এবার দেখো, যখন ঠান্ডা হয় বাতাস তখন কম্প্রেস হয়, আর যখন গরম হয় তখন কি হয়, এক্সপ্যান্ড করে।
বা ছড়িয়ে যায়। কি রিজন কি? আমি কালকে একটা কথা বলেছিলাম যে ধরো তুমি একটা জায়গায় দাঁড়িয়ে আছো, তোমার পায়ের তলায় যদি আগুন ধরিয়ে দেওয়া হয়, তোমরা ধরো 10-15টা লোক একসাথে দাঁড়িয়ে আছো, সেখানে আগুন জ্বলে গেল, তাহলে তুমি কি করবে? ডেফিনেটলি দৌড়াদৌড়ি শুরু করবে, এবং সেই দৌড়াদৌড়ি করার কারণেই তোমার মধ্যে কি হবে, তোমার যে জায়গা সেটা বিস্তৃত হবে। ঠিক সেই রকম যখন হিট করা হয় কোনো একটা সাবস্টেন্সকে, যতক্ষণ গরম দেওয়া হয়, তখন সেটা কি হয়, তার ভেতরকার যে মলিকিউলসগুলো আছে, যে এলিমেন্টারি মলিকিউলসগুলো আছে, সেগুলো কি করে যায়, মানে হালকা হয়ে যায়, মানে খুব তাড়াতাড়ি দ্রুত তার মধ্যে চলাচল ঘটতে থাকে। সো একটা ব্যাপার থাকে কি, গরম হলেই বিষয়টা এক্সপ্যান্ড করবে, যখন গরম হাওয়া সেটাও এক্সপ্যান্ড করবে। এবং ঠিক সেরকম যখন ঠান্ডা হয়, তখন সবাই আমরা কি করি, ঠান্ডার সময় জুবুথুবু হয়ে বসে থাকি না? ঠান্ডার সময় কি আমরা দৌড়াদৌড়ি করতে পছন্দ করি? না, না, শীতের মধ্যে একদম কাঁথা মুড়ি দিয়ে একদম জুবুথুবু হয়ে বসে থাকতে পছন্দ করি। তাহলে সেটা যখন পছন্দ করি, ঠিক সেরকম যে কোনো সাবস্টেন্সের এলিমেন্টগুলো তাই পছন্দ করে, যত ঠান্ডা হয় তত ওরা জুবুথুবু হয়ে বসে থাকে। আর এটা যখন হওয়ার চেষ্টা করে, তখন কি দেখা যায়, তখন তার মানে কি কনডেন্স হচ্ছে, মানে শক্ত সমর্থ আরো বেশি চেপে যাচ্ছে। এটা হয় ঠান্ডা হলে, এবং বাতাসেও ঠিক এই ঘটনাটাই ঘটে। আমরা কি দেখব, the result is that it causes the movement of air from high pressure to low pressure, setting the air in motion. নাও সবসময় একটা আমাদের জিনিসকে মনে রাখতে হবে, ধরো তুমি জুবুথুবু হয়ে বসে রয়েছো, তাহলে তোমার কি হবে, তোমার যে পুরো ভারসাম্যটা, তোমার যে ভরটা, তুমি কি করবে, কাঁথা মুড়ি দিয়েছো অনেকটা বেশি বেশি করে, তুমি জড়ো হয়ে রয়েছো, তাহলে তোমার জন্য কি দেখা যাবে, তুমি স্বাভাবিকভাবেই তুমি যে জায়গাটায় রয়েছো সেখানকার যে সেই জায়গাটার যে এরিয়া যদি বলি, সেটা কি হবে, অনেক বেশি হেভি হয়ে থাকবে না? কাঁথা মুড়ি দিয়েছো, লেপ মুড়ি দিয়েছো, তাহলে কি হবে, হেভি হবে, তাই তো? তার মানে হেভি হওয়া মানে কি, ঠান্ডা হাওয়াও তাই জন্য হেভি হয়, এভাবে মনে রাখবে। সো তোমাদেরকে বোঝানোর উদ্দেশ্যে আমি এই জায়গাটা রাখছি, যাতে তুমি মনে রাখতে পারো। আর ধরো যখন তুমি গরম লাগে, তখন কি করো, তুমি জামা কাপড় খুলে দিচ্ছ, তুমি একদম হাওয়ায় ওড়ার চেষ্টা করছো, তাই না? মানে তুমি কি হালকা হয়ে রয়েছো, রাইট? সো দ্যাট অলসো হ্যাপেন্স ফর দ্য উইন্ড। মানে কি হয়, যখন গরম, বা উইন্ড বলা ভুল, উইন্ড হচ্ছে বাতাস, এয়ারের মানে এয়ারের যে ফ্লো তাকে উইন্ড বলে। কিন্তু যদি আমি বলি যে বাতাসের কথা, তাহলে পরে বেসিক্যালি বাতাস কি হয়, বাতাস এভাবে কাজ করে না, তো গরম যে মানে যে ঠান্ডা হাওয়া বা ঠান্ডা বাতাস, ওটা কি করে, সবসময় চেষ্টা করে গরমের দিকে ছুটে গিয়ে সেই গরম জায়গাটাকেও ঠান্ডা করা। ঠিক আছে, ঠান্ডা হাওয়ার কাজই হচ্ছে গরম জায়গার দিকে ছুটে যাওয়া, এবং সেই কারণে এয়ার মোশনের মধ্যে আসে, একটা এয়ারের মধ্যে মোশন আসে। সো দ্য উইন্ড ডিস্ট্রিবিউট দ্য হিট অ্যান্ড ময়েশ্চার অ্যাক্রস দ্য প্ল্যানেট। এবং আমরা যে প্ল্যানেটোরিয়াল যে সেগমেন্টগুলো দেখতে পাচ্ছি, তার ডিস্ট্রিবিউশন যেগুলো দেখতে পাচ্ছি, সে প্রেশার হোক বা সেখানকার ময়েশ্চার হোক, সেগুলো সবটা করার দায়িত্ব কে নিয়েছে, না তো বাতাস। বাতাস রয়েছে বলে আমাদের পৃথিবীতে টোটাল বিষয়টা একটা ব্যালেন্স মেজারমেন্টে চলছে। নেক্সট কি বলা হচ্ছে, দ্য ডিস্টার্বড ওয়েদার হোয়েন এয়ার মাসেস ইন্টারাক্ট উইথ ইচ আদার অ্যান্ড দ্য ফেনোমেনা অফ দ্য ভায়োলেন্ট ট্রপিক্যাল স্টর্ম। যখন এটা একটু এক্সেসিভ ওয়েতে হয়, তখন কি হয়, ট্রপিক্যাল স্টর্ম দেখতে পাওয়া যায়। ঠিক আছে, নাও নেক্সট হচ্ছে অ্যাটমসফেরিক প্রেশার। এবার অ্যাটমসফেরিক প্রেশার মানে কি বলা হচ্ছে, নাকি অ্যাটমসফিয়ারের যে চাপ, সেই চাপটা কিভাবে ক্রিয়েট হয়। বেসিক্যালি আমরা যদি বলি, আমরা যদি ওপরের দিকে কেউ যায়, স্বাভাবিকভাবে আমরা জানি ব্রিথলেস ফিল হয়, ডিউ টু অক্সিজেন কম হয়ে যাওয়া এবং অ্যাটমসফিয়ারিক প্রেশারও ধীরে ধীরে কম হয়ে যাওয়া। যদি আমরা দেখি, দ্য ওয়েট অফ কলাম অফ এয়ার কন্টেন্ড ইন দ্য ইউনিট এরিয়া মিন সি লেভেল অফ দ্য টপ অফ দ্য অ্যাটমসফিয়ার ইজ কল্ড অ্যাটমসফিয়ারিক প্রেশার। স্বাভাবিকভাবে সমুদ্র সমতলের ডিস্টেন্সে, সমুদ্র সমতলের উচ্চতায় তুমি ধরো যে কোনো একটা, আমি এই পেনটা যদি দেখি, এই পেনটার ওপর বাতাস যে চাপ দিচ্ছে থ্রু দ্য অ্যাটমসফিয়ার, ইট ক্যান বি আ পেন, এটা আমার মাথার ওপর হতে পারে। আমরা জানি না 76 পারদ হচ্ছে পারদ স্তম্ভের উচ্চতায় 76, আমরা জানি সেটা। ঠিক সেটা এখানেও হচ্ছে, প্রত্যেকটা সাবস্টেন্সের ওপর, প্রত্যেকটা বস্তুর ওপর কি করা হচ্ছে না, তো অ্যাটমসফিয়ারিক প্রেশার চলছে। এবং সেই প্রেশারটা কিসের প্রেশার, না তো উইন্ড প্রেশার। ঠিক আছে, এবং সেটা কিভাবে করা হয়, মিলিবারে এক্সপ্রেস করা হয়। ঠিক আছে, দ্যাট ইজ বিন এক্সপ্রেসড ইন মিলিবার। এইবার এখানে আরেকটা জিনিস দেখতে হবে, সি লেভেলে অ্যাভারেজ অ্যাটমসফিয়ারিক প্রেশার কত থাকে, 1013.2 মিলিবার। ঠিক আছে, সমুদ্র লেভেলে এই অ্যাটমসফিয়ারিক প্রেশার থেকে এত, ডিউ টু গ্র্যাভিটি দ্য এয়ার অফ দ্য সারফেস ডেন্সার, হেন্স দ্য হাই প্রেশার। মানে কি বোঝা গেল, যে এইখানটায় কিরকম বাতাস পাওয়া যাচ্ছে, না তো মানে গ্র্যাভিটেশনাল ফোর্সও তো এয়ারের উপর কাজ করছে। স্বাভাবিকভাবে সমুদ্র সমতলের কাছে এটা অনেক বেশি ডেন্স হয়, মানে ঘন হয়, এবং সেই যদি ঘন হয়, তাহলে সেটার সবসময় অ্যাটমসফিয়ারিক প্রেশারও বেশি থাকবে,
থাকবে। তো বেসিক্যালি কিছু জিনিস এখানে আমরা মনে রাখবো, আমি তোমাদেরকে বলবো প্রথম জিনিসটা যেটা এখানে আমাদেরকে মনে রাখতে হবে, কিছু ওয়ার্ড কিছু ইনস্ট্রুমেন্ট বিষয় বুঝতে হবে। প্রথমে কি, প্রেশার যেটা সেটা মেজার করা হয় কিসের দ্বারা, না তো মার্কারি ব্যারোমিটারের দ্বারা, যে অথবা অ্যানিরয়েড ব্যারোমিটার দ্বারা, ঠিক আছে, হয় মার্কারি মানে পারদ ব্যারোমিটার দ্বারা বা অ্যানিরয়েড ব্যারোমিটার দ্বারা তৈরি হয়। এবং প্রেশার ডিক্রিজ হয় উইথ দ্য হাইট, মানে কি যত তুমি ওপরের দিকে যাবে তত প্রেশার হালকা হবে, সেই জন্যই তো তুমি ব্রিথলেস ফিল করো, তাই না? ওপরের দিকে ওঠা মানে প্রেশার হালকা হওয়া, ঠিক আছে। নাও এখানটা একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যখন তুমি নিচে বসে আছো তোমার উপর বেশি প্রেশার, তুমি নিজেকে হালকা 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 ফিল করছো, ওপরের দিকে প্রেশারও তো কমতে রয়েছে, এইভাবে মনে রাখতে পারো। এবং সেই ক্ষেত্রে at any elevation it varies from place to place and its variation is primary cause of air motion, এবং এর যে ভ্যারিয়েশন সেটাই এয়ার মোশনের প্রথম কাজ ইউজ করে, দ্যাট ইজ উইন্ড which moves from high pressure area to low pressure area, ঠিক আছে। নেক্সট হচ্ছে ভার্টিক্যাল ভ্যারিয়েশন অফ প্রেশার। নেক্সট কি, ভার্টিক্যাল ভ্যারিয়েশন অফ প্রেশার মানে আমরা জানি প্রেশারের দুটো সেকশন হতে পারে, মানে একটা প্রেশার ওপর থেকে হতে পারে, ভার্টিক্যালি হতে পারে, হরাইজন্টালি হতে পারে। সো আমরা এবার দেখব যে ভার্টিক্যাল প্রেশারের আন্ডারস্ট্যান্ডিং বলতে কি বোঝা হচ্ছে। ইন দ্য লোয়ার অ্যাটমসফিয়ার দ্য প্রেশার ডিক্রিজ র্যাপিডলি উইথ হাইট। লোয়ার অ্যাটমসফিয়ারে কি হচ্ছে, লোয়ার অ্যাটমসফিয়ার মানে আমরা কি বলতে পারি, না তো এটা যদি পৃথিবী হয়, লোয়ার অ্যাটমসফিয়ার মানে দিস ইজ ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারেতে কি হচ্ছে, না তো যে অ্যাটমসফিয়ারিক প্রেশার আছে সেটা ডিক্রিজ করছে র্যাপিডলি উইথ দ্য হাইট। দ্য ডিক্রিজ অ্যামাউন্ট টু অ্যাবাউট 1 MB ফর ইচ, এমবি মানে মিলিবার, ফর ইচ 10 মিটার্স ইনক্রিজ ইন এলিভেশন। তার মানে কি, প্রত্যেকবার আমরা যখন ওপরের দিকে প্রত্যেক 10 মিটার ওপরের দিকে উঠি তখন স্বাভাবিকভাবে প্রেশার 1 মিলিবার করে কমতে থাকে, ঠিক আছে। এবং সেটা নেক্সট ছবিতে একটা 10.1-এ দেখাবো। and the average pressure and temperature at selected level of the elevation for a standard atmosphere, ঠিক আছে। সো এখানটায় একটা কি, সঠিক অ্যাটমসফিয়ার পাওয়ার জন্য দ্য মোস্ট ইম্পর্টেন্ট যে একটা অ্যাভারেজ প্রেশার থাকা, অ্যাভারেজ একটা টেম্পারেচারকে মেনটেন করা। সো দ্য এলিভেশনের সঙ্গে সঙ্গে, ঠিক আছে, প্রত্যেকটা এলিভেশন মানে কি ওপরের দিকে ওঠার স্বার্থে, তো যত ওপরের দিকে ওঠার ব্যবস্থাটা হচ্ছে তত প্রত্যেকটা জায়গাতে একটা স্ট্যান্ডার্ড এলিভেশন দেখতে পাওয়া যাচ্ছে। নাও স্ট্যান্ডার্ড প্রেশার অ্যান্ড টেম্পারেচার অ্যাট দ্য সিলেক্টেড লেভেল। এবার দেখি আমরা যে ডিফারেন্ট জায়গার কথা যদি বলি, ডিফারেন্ট জায়গাতে ডিফারেন্ট অ্যাটমসফিয়ারিক প্রেশার দেখতে পাওয়া যাচ্ছে। কেমন, যেমন প্রথমে সি লেভেল হিসাবে দেখো এত মিলিবার রয়েছে, যেখানে টেম্পারেচার এটা রয়েছে। তারপরে ওপরের দিকে যদি আরো 1 কিলোমিটার উপরে যাও সেখানে তোমার প্রেশার কমছে এবং সেখানটা আবার কি টেম্পারেচারও কমছে। আবার তুমি 5 কিলোমিটার উপরে যাচ্ছ, আরো উপরে গেলে প্রেশার আরো কমছে, টেম্পারেচার আরো কমছে, এবং ফাইনালি 10 কিলোমিটারের মধ্যে তোমার প্রেশার হচ্ছে 265, আর যেখানে এটা টেম্পারেচার হচ্ছে -49। এবার ভার্টিক্যাল প্রেশার গ্রেডিয়েন্ট ফোর্স ইজ মাচ লার্জার দ্যান দ্য হরাইজন্টাল প্রেশার গ্রেডিয়েন্ট। বলা হচ্ছে যে এই যে ভার্টিক্যাল প্রেশার গ্রেডিয়েন্ট ফোর্স সেটা অনেক লার্জার দ্যান দ্য হরাইজন্টাল প্রেশার, মানে স্বাভাবিকভাবে এই যে প্রেশারটা দিচ্ছে ডাইরেক্ট প্রেশার তো না বাবা, আর এই প্রেশারটা তার থেকে কমই হবে। ধরো তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো, তোমার মাথার উপর যদি এখানটায় তোমার প্রেশার দেওয়া হয়, এটা বেশি প্রেশার হবে না এটা। সো সিম্পলি এটাই বলা হচ্ছে যে অবশ্য করে ব্যালেন্স যদি দেখা যায়, যদি হরাইজন্টাল প্রেশার হয় সেই তার থেকে গ্রেডিয়েন্ট যেটা হচ্ছে ভার্টিক্যাল প্রেশার গ্রেডিয়েন্ট ফোর্স সেটা অনেক বেশি দেখা যায়, কিন্তু জেনারেলি ব্যালেন্স হয়ে যায় কেন, কারণ ইকুয়াল আর অপোজিট গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে। এই জন্য আমরা স্ট্রং আপওয়ার্ড উইন্ডস ফিল করতে পারি না। আমাদের যদি এই জায়গাটা না থাকলো, আমাদের উপরে যদি এই ইকুয়াল আর অপোজিট গ্র্যাভিটেশনাল ফোর্স না কাজ করতো, তাহলে তো আমরা এইভাবে চাপেই মরে যেতাম, বাতাসের চাপে, রাইট? সেটা আমাদের হয় না ডিউ টু দ্য এইটা আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স। এবার দেখো হরাইজন্টাল ডিস্ট্রিবিউশন যদি আমরা বলি, কেমন হরাইজন্টাল ডিস্ট্রিবিউশন আছে। এখানে দেখো আইসোবার প্রেশার উইন্ড সিস্টেমের ছবি দেওয়া রয়েছে নর্দার্ন হেমিস্ফিয়ারে। নর্দার্ন হেমিস্ফিয়ারে আমরা দেখতে পাচ্ছি লো প্রেশার বেল্ট রয়েছে, এখানটায় লো প্রেশার বেল্ট রয়েছে, এখানে হাই প্রেশার রয়েছে, দ্যাট উই উইল আন্ডারস্ট্যান্ড ইন এ ডিটেলিংস। বেসিক্যালি হরাইজন্টাল ডিস্ট্রিবিউশন অফ প্রেশার ইজ স্টাডিড বাই ড্রয়িং আইসোবার অন এ কনস্ট্যান্ট অ্যাট এ কনস্ট্যান্ট লেভেল। আইসোবার কি, আইসোবার যেটা কিনা সেই সমস্ত জায়গাকে জয়েন করছে, সেম প্রেশার যারা রাখে, যে সমস্ত এরিয়াতে প্রেশার সেম হচ্ছে সেই সমস্ত জায়গাকে, যেমন দেখো এইখানে যে জায়গাটা আছে, এখানে যেটা রয়েছে, এখানে এখানে এইভাবে এইখানে 1016 MBর প্রেশার দেখতে পাওয়া যাচ্ছে। সো এই এরিয়াগুলোকে যে ইমাজিনারি লাইন দিয়ে জয়েন করা হচ্ছে দ্যাট ইজ কল আইসোবার, ঠিক আছে। যেমন আইসোথার্ম পড়েছিলাম ফর দ্য
সেম টেম্পারেচারের এরিয়াগুলোর জন্য, তো সেম প্রেশারের এরিয়াগুলোর জন্য আমরা কি পাচ্ছি না তো আইসোবার। নেক্সট কি পাচ্ছি, in order to eliminate the effect of altitude on pressure, it is measured at any station after being reduced to sea level for purpose of comparison. ঠিক আছে, সবসময় আমরা কি করি, যে কোনো অবস্থাতে যে কোনো এরিয়ার যদি আমরা প্রেশার গ্রেডিয়েন্ট বা প্রেশার কতটা রয়েছে সেখানে বাতাসের, তার জন্য আমরা আপেক্ষিকভাবে কাকে ধরে নিয়েছি, সমুদ্র সমতলকে। ঠিক আছে, সমুদ্র লেভেল থেকে তার কি প্রেশার গ্রেডিয়েন্ট বাড়ছে না কমছে তার উপর মানে আমরা ম্যানেজ করছি। The sea level pressure distribution is shown in the weather map. এবং এইভাবে কি বলা হচ্ছে, হাই প্রেশার সিস্টেম ইজ অলসো এনক্লোজড বাই ওয়ান অর মোর আইসোবার উইথ দ্য হাইয়েস্ট প্রেশার ইন দ্য সেন্টার। হাই প্রেশার জোনের সব থেকে বড় কি ব্যাপার, যে হাই প্রেশার এরিয়াগুলো, যেগুলোতে হাই প্রেশার মানে কি, নিশ্চয়ই সেখানে ঠান্ডা বাতাস রয়েছে, তাই জন্য প্রেশার হাই হয়েছে, কারেক্ট। তো ওয়ার্ল্ডের ডিস্ট্রিবিউশন যদি দেখি সি লেভেল প্রেশারে, তাহলে পরে দিস ইজ দ্য পিকচার ইউ ক্যান সি ফ্রম হেয়ার, যে এই যে জায়গাগুলোতে একটা করে দাগ দেখছি, মানে দিস অল, এই একটুখানি এই যে লাইনটা দেখতে পাচ্ছি, এই লাইনের মধ্যে যত জায়গাগুলো রয়েছে প্রত্যেকের প্রেশার সেম, এবং তাদের মাঝখানে দেখো এখানে হাই প্রেশার জোন দেখতে পাচ্ছি। সো দিস ইজ অ্যাকচুয়ালি বিন কল দ্য সাবট্রপিক্যাল হাই। আমরা পরবর্তীতে আরো ক্লিয়ারলি পড়বো সেই জায়গাটা। এবং যদি আমরা সাউদার্ন হেমিস্ফিয়ারের দিকে যাই, ডিফ্লেকশন is more to when the wind velocity is high. সো এখানটা আরেকটি ইম্পর্টেন্ট ফ্যাক্ট আমাদের বুঝতে হবে, যেখানটায় এই বাতাস যখন চলছে, প্রথম বাতাসের যে মোশন সেটা কিভাবে ডিসাইড হচ্ছে, বাতাসের মোশন ডিসাইড হচ্ছে ডিউ টু দ্য প্রেশার অ্যান্ড দ্য টেম্পারেচার, রাইট। যদি আমরা নর্মালি দেখি, সবসময় আমাদের মাথায় রাখতে হবে টেম্পারেচার যদি বাড়ে তাহলে প্রেশার কি হবে, কমবে। ঠিক আছে, টেম্পারেচার বাড়লে প্রেশার কমবে। সো এর মানে কি, টেম্পারেচার অলওয়েজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য প্রেশার, মানে উষ্ণতা সবসময় ব্যস্তানুপাতিক, কার সাথে না তো চাপের সঙ্গে, বা উল্টো, চাপ উষ্ণতার সাথে ব্যস্তানুপাতিক, এটা মনে রাখবো আমরা। কিন্তু এখানটা শুধু এটা না, আরেকটা জিনিস বাতাসকে চালু করতে হেল্প করে, সেটা কি, কোরিওলিস ফোর্স। কোরিওলিস ফোর্স হচ্ছে এমন একটা ফোর্স যেটা কি করে না তো অ্যাঙ্গেল অফ ল্যাটিটিউডে কাজ করে। কোরিওলিস ফোর্স মানে আমাদের পৃথিবী যে নিজের চারপাশে ঘুরছে না, সেটা ঘোরার জন্য যে ফোর্সটা পায় তাকে কোরিওলিস ফোর্স বলে। এবং সেই ফোর্সটা কি করে, সাদার্ন, এটা আমাদের হচ্ছে আমাদের যদি এই জায়গাটা দেখি, এটা হচ্ছে আমাদের নর্দার্ন হেমিস্ফিয়ার, আর এটা হচ্ছে সাদার্ন হেমিস্ফিয়ার, মানে দক্ষিণ গোলার্ধ আর উত্তর গোলার্ধ। কোরিওলিসিস ফোর্সের জন্য ধরো বাতাস এরকম যাওয়ার কথা, কিন্তু এইদিকে এটা রাইট সাইডে ডিফ্লেক্ট করে, আর এখানটায় এটা লেফট সাইডে ডিফ্লেক্ট করে। ঠিক আছে, দিস ইজ দ্য টাইপ, দিস ইজ দ্য সিনারিও, সবসময় এটা হয়। তো বেসিক্যালি এটার জন্য আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে না তো বেসিক্যালি এখানটা আমরা কি দেখতে পাচ্ছি, দ্য প্রেশার গ্রেডিয়েন্ট ফোর্স ইজ পারপেন্ডিকুলার টু অ্যান আইসোবার। The higher the pressure gradient force, the more is the velocity of the wind. যত প্রেশার গ্রেডিয়েন্ট ফোর্স যত বাড়বে, উইন্ড বা বাতাসের গতি ততটা বাড়বে। এবং রেজাল্ট দেখা যায়, দুটো ফোর্স যখন অপারেট করে অন এ পারপেন্ডিকুলার টু ইচ আদার, দ্য লো প্রেশার এরিয়া অফ দ্য উইন্ড ব্লোজ অ্যারাউন্ড ইট। অ্যাট দ্য ইকুয়েটার দ্য কোরিওলিস ফোর্স 0। এবং আমাদের এটা মনে রাখবে যে কোরিওলিস ফোর্সের কাজ কি, সেটা যখন আমাদের ইকুয়েটারে থাকে, সব থেকে মোশনলেস কোরিওলিস ফোর্স ইকুয়েটারে থাকে, আর সব থেকে হাইয়েস্ট থাকে পোলে। এটা আমরা মনে রাখবো, পরীক্ষাতেও যদি আসে আমরা এই উত্তরটা দিতে পারবো। দ্য হাইয়েস্ট হচ্ছে পোলে, আর 0 হচ্ছে নিরক্ষরেখার কাছে। লো প্রেশার যেটা, সেটা ইন্টেন্সিফাই হয়ে যায়, এবং তারপরে এই কারণে টপিক্যাল সাইক্লোন ইকুয়েটারের কাছে তৈরি হয় না, বিকজ কোরিওলিস ফোর্স ওখানে কাজ করে না। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন। এবার দেখবো আমরা প্রেশার অ্যান্ড উইন্ডের সেকশন, যে কিভাবে প্রেশার আর উইন্ড কাজ করে। ইভেনচুয়ালি এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে ভেলোসিটি আর ডাইরেকশন অফ দ্য উইন্ড, মানে কেমন তার দূরত্ব, মানে তার কি স্পিড রয়েছে, কতটা সে ক্ষমতা রাখছে দৌড়ানোর, সেটার সঙ্গে আর তার ডাইরেকশন কি, সেই দুটো জিনিস কি করে, ফোর্স জেনারেট করে। দে আর দ্য নেট রেজাল্ট অফ দ্য উইন্ড জেনারেটিং ফোর্স। এবং তারপরে কি হয়, আপার অ্যাটমসফিয়ারের ক্ষেত্রে 2 থেকে 3 কিলোমিটার ওপরে, সার্ফেসের ওপরে গিয়ে যে কোনো ফ্রিকশনাল এফেক্ট থেকে তার সেটা ফ্রি হয়ে যায় অফ দ্য সার্ফেস, অ্যান্ড কন্ট্রোল মেইনলি বাই দ্য প্রেশার গ্রেডিয়েন্ট অ্যান্ড কোরিওলিস ফোর্স। তার মানে বাতাসের পুরো প্রেশার বা বাতাসের পুরো মুভমেন্টটা এই দুটোই কিসের দ্বারা কন্ট্রোল হতে পারছে, এক তো প্রেশার গ্রেডিয়েন্ট দ্বারা এবং কোরিওলিস ফোর্স দ্বারা, যেটা আমি তোমাদেরকে বুঝিয়ে বললাম। ঠিক আছে, এবং যখন আইসোবারগুলো স্ট্রেট দেখা যাচ্ছে, অ্যান্ড হোয়েন দের ইজ নো ফ্রিকশন, দ্য প্রেশার গ্রেডিয়েন্ট ব্যালেন্স হয়ে যাচ্ছে বিকজ অফ দ্য কোরিওলিস ফোর্স। ঠিক আছে, এবং বাতাস কি, বাতাস ইজ বিন কল দ্য জিওস্ট্রপিক উইন্ড,
এবং এই উইন্ডের নাম কারণ বলছে কেন, কারণ জিও মানে কি পৃথিবী, ট্রপিক মানে মানে স্বাভাবিকভাবে মানে যে ট্রপিক্যাল অঞ্চলের আশপাশ দিয়ে ঘটে যাওয়া যে এরিয়াটুকুনির মধ্যে হচ্ছে, দ্যাট জিও ট্রপিক্যাল উইন্ডের কথা এখানটায় বলা হচ্ছে। উইন্ড সার্কুলেশন লো হয় এবং তাকে বলা হয় যদি অ্যারাউন্ড এ লো মানে লো প্রেশার গ্রেডিয়েন্ট যদি হয় তাকে সাইক্লোনিক সার্কুলেশন বলা হয়, আর যদি হাই ডাইরেকশনে হয় তাহলে পরে কি বলা হয়, this is been called, this is cyclonic around the high, it is called the anticyclonic circulation. এবং the direction of the winds around such system changes according to their location in the different hemisphere. এবং কি the wind circulation at the earth's surface around low and high on many occasion is closely related to the wind circulation at the higher level. Generally over low pressure area তে air will converge and rise. সবসময় কি হয় আমাদের মাথায় রাখতে হবে, যেখানটায় লো প্রেশার এরিয়া হয়, দেখো এখানে দেখা গেল তো হাই প্রেশার এরিয়ার একটা বাতাস তৈরি হচ্ছে, ঠিক আছে, এ কি করার চেষ্টা করবে, এ ছোটার চেষ্টা করবে কোথায় না, তো যেখানে লো প্রেশার এরিয়া রয়েছে। এবার শুধু এখানে তো না, এখানেও হাই প্রেশার এরিয়া থাকতে পারে, এখানেও হাই প্রেশার থাকবে, এরা প্রত্যেকে কিন্তু এখানকার যে লো প্রেশার এরিয়া এটাকে পূরণ করার চেষ্টা করবে, তাহলে এরা দুজন যেখানে আসবে সেখানটায় কি হবে, বাতাস কনভার্জ হবে। সো দিস ইজ কল্ড কনভার্জেন্স, ঠিক আছে, এটা হচ্ছে এক জায়গায় মানে জোড়া হওয়া, আর ডাইভারজেন্স মানে একে অন্য থেকে ডিফ্লেক্ট করে যাওয়া, দূরে চলে যাওয়া, ঠিক আছে। জেনারেল সার্কুলেশন অফ দ্য অ্যাটমসফিয়ার, এইখানটায় আমি এই পুরো বিষয়টা বোঝানোর আগে আমি ডাইরেক্টলি তোমাদের এটা বোঝাই যে কিভাবে জেনারেল সার্কুলেশন অফ দ্য অ্যাটমসফিয়ার হয়। বেসিক্যালি তোমরা মনে রাখবে এই যে এরিয়াটা, এটা হচ্ছে আমাদের ইকুয়েটরিয়াল এরিয়া, এবং এই এরিয়াটাকে আরো ভালোভাবে বোঝার জন্য আমি তোমাদেরকে এটা বোঝাতে পারি। সো এখানটা আমরা দেখতে পাচ্ছি দিস ইজ কল দ্য ইকুয়েটোরিয়াল বেল্ট, ঠিক আছে, এখানে 5 ডিগ্রি থেকে এখানকার 5 ডিগ্রি মানে 5 ডিগ্রি উত্তর থেকে 5 ডিগ্রি সাউথের এই যে এরিয়াটা, এর নাম কি ইকুয়েটোরিয়াল বেল্ট। কেন ইকুয়েটোরিয়াল বেল্ট বলে, দেখতে পাচ্ছি এটা আমরা একটা বেল্টের মতো দেখতে, তাই একে ইকুয়েটোরিয়াল বেল্ট বলে। বেসিক্যালি এই জায়গাটা সবসময় লো প্রেশার হবেই বলাই বাহুল্য, কেন, সূর্যরশ্মি পুরো বছর ধরে সমানভাবে পড়ে, কিন্তু পোলার অঞ্চল যেহেতু আমরা জানি পৃথিবীটা একটু টিল্টেড রয়েছে, তো পোলার একটা অঞ্চল সারা বছর মানে 6 মাস সূর্যরশ্মি পায় এবং অন্য একটা পোলার রিজন কম পায়। কিন্তু যদি আমরা এই এরিয়ার সাপেক্ষে এই এরিয়াগুলোকে দেখি তাহলে স্বাভাবিকভাবে আমরা কি দেখতে পাবো, যে এই এরিয়াতে ইনসোলেশন সব থেকে হাই, ইনসোলেশন যদি হাই হয় তাহলে পরে সেখানকার উষ্ণতাও হাই হবে, এবং তার সাথে সাথে পরবর্তী যে অঞ্চলগুলো সেইখানটায় উষ্ণতা কম হচ্ছে, এবং উষ্ণতা কম হওয়ার জন্য সেখানে যে জোনগুলো রয়েছে সেটা হাই প্রেশার জোন হবে, তাই তো, উষ্ণতা কম বাতাসের হওয়া মানে ওখানে উচ্চচাপ তৈরি হবে। এইবার আমাদের বুঝতে হবে যে এখানকার যে বাতাস রয়েছে সেই বাতাসগুলো দ্বারা যে এক একটা অংশ তৈরি করে, যেখানে এই বাতাসের সার্কুলেশন দ্বারা তারা জোনগুলোকে ডিফাইন করছে, হাই প্রেশার লো প্রেশার, সেই জিনিসটা আমাদের এখানে বুঝতে হবে। সো উই ক্যান আন্ডারস্ট্যান্ড ফ্রম দিস পিকচার, একবার আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো এখান থেকে। 3-4টে জিনিস আমাদের বুঝতে হবে। সি এখানটা হচ্ছে সূর্যরশ্মি পড়ছে, তো এখানটা আমাদের কি আছে না, তো লো প্রেশার জোন তৈরি হচ্ছে। এবার নর্মাল ব্যাপার, এখানে যদি অত্যন্ত লো হয় তাহলে তার থেকে যদি দূরে যাই তাহলে সেখানে হাই হবে, তাই জন্য আমরা এখানে দুটো হাই প্রেশার জোন পাচ্ছি। আবার দেখো এই যে পোলার এরিয়া সেটা সব থেকে বেশি ঠান্ডা, এই দুটোতে কি হবে, মারাত্মকভাবে হাই প্রেশারই হবে, তো এর থেকে বাকি অঞ্চল তো লো হবে, আর সেই লো প্রেশার এরিয়াটাকে আমরা কি পাচ্ছি না, তো মানে এর তুলনায় এটা লো, আর এটা হচ্ছে সব থেকে লো হবে ইন দ্য কেস অফ ইকুয়েটোরিয়াল রিজন, তাই তো, ইন দ্য ইকুয়েটোরিয়াল রিজিয়নে এটা সব থেকে লো হবে। তো সেই ক্ষেত্রে এবং এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি না, তো প্রথমে লো প্রেশার বেল্ট যেটা কিনা ইকুয়েটোরিয়াল অনুযায়ী অঞ্চলে রয়েছে, দেন আমাদের হাই প্রেশার রয়েছে। কেন হচ্ছে কি বৃত্তান্ত, দ্যাট আই উইল টেক ইন এ ডিফারেন্ট ক্লাস, কারণ একটা এনসিআরটি ক্লাসে আমি তোমাদের যদি ওয়ান লাইনে বুঝিয়ে দিই সেটা তোমরা বুঝতে পারবে না ফর শিওর, বিকজ দেয়ার ইজ দ্য হোল টেকনিক অফ দ্য বাতাসের ওপরে ওঠা, ট্রপোস্ফিয়ারে গিয়ে সেটা ঠান্ডা হওয়া এবং তারপরে সেটার আবার পড়ে যাওয়া ডিউ টু দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স বলো, এবং তার সাথে কনভার্জ হওয়া, বাতাসের কনভার্জেন্স যে রুলস সেটাও এখানটায় কাজ লাগু হয়। সো সেইটার বদলে তুমি এটা মনে রাখো শুধু যে ইকুয়েটোরিয়াল যে এরিয়াটুকুনি রয়েছে সেই ইকুয়েটোরিয়াল এরিয়াতে সবথেকে সময় সূর্যরশ্মি পড়ছে, তার তুলনায় এই যে অঞ্চলটা থাকবে সেখানটা হাই প্রেশার হবে, আর তার সাথে পোলার রিজিয়ন দুটো রয়েছে সেটা ডেফিনেটলি হাই প্রেশার থাকবে, কারণ পোলে সবসময় ঠান্ডা, এবং পোলার রিজিয়ন থেকে যদি আমরা দেখি বাতাস চেষ্টা করবে নিচে ডিফ্লেক্ট হতে যেখানটায় প্রেশার লো, কারণ এখানটায় সূর্যরশ্মি পোলের থেকে বেশি পড়ে, তাও স্বাভাবিকভাবে এই অঞ্চলটাই হবে লো, ঠিক আছে। তো বেসিক্যালি সাইক্লোনের যে বিষয়টা বলা হচ্ছে উইন্ড ডাইরেকশন ইন দ্য সাইক্লোন,
সাইক্লোন যখন ঘটে তখন কিভাবে ঘটে, সাইক্লোন লো প্রেশার কন্ডিশনে হবে আর অ্যান্টি সাইক্লোন হাই প্রেশার কন্ডিশনে হবে। অ্যান্টি ক্লকওয়াইজ হবে নর্দার্ন হেমিস্ফিয়ারে, সাদার্ন হেমিস্ফিয়ারে ক্লকওয়াইজ। তোমাকে প্রশ্ন করতেই পারে যখন সাইক্লোন ঘটে, সাইক্লোনের আন্ডারস্ট্যান্ডিং মেকানিজমটা, দিস হাউ দিস প্রেশার গ্রেডিয়েন্ট হ্যাপেন্স, এক নাম্বার। 2 নাম্বার, বাতাস কিভাবে প্রত্যেকটা নর্মাল মানে ডিফাইন করে লো প্রেশার টু হাই প্রেশার, এবং তার সঙ্গে সঙ্গে কিভাবে হ্যাডলি সেল, ফেরাল সেলগুলো উৎপন্ন হয়, আর তার সঙ্গে সঙ্গে সাইক্লোনের তৈরি হওয়া। দিস থিংস আই উইল বি কভারিং ইন দ্য নেক্সট ক্লাস, ঠিক আছে? পুরো ক্লিয়ারলি তোমাদেরকে বোঝাবো। এবং সেখানটায় যখন নর্দার্ন হেমিস্ফিয়ারে থাকে, উত্তর গোলাতে থাকে, তখন যদি লো প্রেশার জোন হয়, সাইক্লোনের চোখ মানে ভেতরে যদি লো প্রেশার হয়, সেটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে, আর অ্যান্টি সাইক্লোন ক্লকওয়াইজ হবে, যেটা পুরো উল্টো ঘটে সাদার্ন হেমিস্ফিয়ারের ক্ষেত্রে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট রোল রয়েছে, সেটা হচ্ছে ইন্টারটপিক্যাল কনভার্জেন্স জোনস। কনভার্জ মানে কি, বাতাস যেখানে কনভার্জ করছে বা জয়েন করছে। নিরক্ষীয় অঞ্চলের কাছে এমন একটা অঞ্চল রয়েছে যে অঞ্চলটা সবসময় গরম হয়ে থাকছে এবং তারা একটা জোন তৈরি করছে, এবং সেটা কি হচ্ছে, দিস এরিয়া ইজ কল্ড আইটিসিজেড, ইন্টারটপিক্যাল কনভার্জেন্স জোন। কিসের কনভার্জ করছে না, তো এই দুটো ট্রেড উইন্ড, এখানকার সাউথ ইস্ট ট্রেড উইন্ড আর নর্থ ইস্ট ট্রেড উইন্ড এসে এখানে কনভার্জ করছে, এবং এইটা আমাদের ভারতবর্ষের মৌসুমি বায়ুর জন্য প্রচুর দায়ী। কিভাবে ইন্টারটপিক্যাল কনভার্জেন্স জোনস, আমরা জানি প্রায় মৌসুমি বায়ুর আগের অবস্থায় গরমকালে সেটা আমাদের মোটামুটি 23.5 ডিগ্রি মানে 25 ডিগ্রির কাছাকাছি চলে আসে, গঙ্গা প্লেনের কাছে চলে আসে, এবং সেটা মৌসুমি বায়ুকে টানতে চেষ্টা করে। দ্যাট আই এম গোয়িং টু টেক ইউ ইন এ ডিটেলস। তাহলে আমাদের মোটামুটি আমরা এই থিওরিটা বুঝতে পেরেছি যে কিভাবে বেসিক্যালি দুটো জিনিস হয়, মানে প্রেশার কিভাবে ক্রিয়েট হয় আর কিভাবে ঠান্ডা বাতাস এবং গরম বাতাস কাজ করে। সো নেক্সট ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্টলি আমরা কি কি দেখবো, উই উইল টক অ্যাবাউট দিস, আইটিসিজেড বুঝবো, তারপরে আমরা উইন্ড প্রেশার বুঝবো, আর ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউশন বুঝবো। ডিস্ট্রিবিউশন অফ হোয়াট, ডিস্ট্রিবিউশন অফ উইন্ড, ঠিক আছে? এইটা আমরা বুঝবো, ঠিক আছে? সো নেক্সট ক্লাসের করার আগে মনে করে অবশ্য করে সকলকে ভিডিওটা দিয়ে দিও, আর প্রত্যেককে বলো কালকে ক্লাসে অবশ্য করে জয়েন করতে, বিকজ উই আর গোয়িং টু ডু আ মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস ফর ক্লাইমেট। এইটা যদি তুমি বোঝো, মৌসুমি বায়ু থেকে শুরু করে ভারতের মৌসুমি বায়ু, নর্থ ইস্ট মৌসুমি বায়ু, সাউথ ইস্ট মৌসুমি বায়ু, সব মানে সরি নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট মৌসুমি বায়ু, সব জিনিসগুলো ক্লিয়ার করতে পারবে। আজকের ক্লাস এই অবধি, ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।